যুক্তিতর্ক সঙ্গে অর্কর পক্ষ থেকে আমি অর্ক আমার সকল দর্শক, বিজ্ঞাপনদাতা এবং যারা আমার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন, আমাদের এই উদ্যোগকে সফল করার চেষ্টা করছেন, তাদের সবাইকে জানাই শুভ শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনাদের পুজো ভালো কাটুক। আপনারা যুক্তিতর্ক সঙ্গে অর্ক ইউটিউব চ্যানেলটি দেখুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানান। আবার কি আমরা লোডশেডিংয়ের কবলে পড়তে চলেছি? অনেকে কিন্তু তাই বলছেন। আমি সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেসে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী আর.পি. সিংয়ের একটা সাক্ষাৎকার পড়লাম। তাতে তিনি যা বলেছেন সেটা কিন্তু খুবই উদ্বেগজনক। মন্ত্রী জানিয়েছেন, প্রথমত ভারতবর্ষের 50,000 থেকে 60,000 মেগাওয়াট বিদ্যুৎ মানে থার্মাল পাওয়ার, তার জন্য যে কয়লা লাগে সেই কয়লার যোগান এখনো পর্যন্ত পর্যাপ্ত নয়। দ্বিতীয়ত, ভারতবর্ষে 388 গিগাওয়াট ইনস্টল ক্যাপাসিটি আছে। 1 গিগাওয়াট মানে 1000 মেগাওয়াট। ভারতবর্ষে অ্যাভারেজ গড়ে 200 গিগাওয়াট বছরে প্রয়োজন হয় আপনার বিদ্যুৎ। প্যান্ডেমিকের সময় 170 থেকে 180 গিগাওয়াট বিদ্যুৎ দরকার ছিল। আমরা যে উৎপাদন করতাম তার সঙ্গে যে চাহিদা ছিল তাতে আমাদের কুলিয়ে যাচ্ছিল। কিন্তু প্যান্ডেমিক কেটে যেই আমরা স্বাভাবিক ছন্দে ফেরবার চেষ্টা করছি, বিদ্যুতের চাহিদা বেড়ে গেছে। এখন 200 গিগাওয়াটের বেশি বিদ্যুৎ লাগছে। সুতরাং চাহিদা আর যোগানের মধ্যে বেশ ফারাক দেখা যাচ্ছে। তৃতীয়ত, মন্ত্রীমশাই জানিয়েছেন যে বর্ষার সময় পূর্ব ভারতের বিভিন্ন কয়লা খনিতে স্বাভাবিক নিয়মেই কয়লা উত্তোলন অনেকটা ব্যাহত হয়। তার একটা প্রভাব এই অক্টোবর নভেম্বরে পড়ে। কিন্তু এবারের সংকটটা এই বৃষ্টিজনিত কয়লার উত্তোলনে বাধার মতো সহজ নয়, কারণ বৃষ্টির জন্য কয়লা উত্তোলন ফি বছরই বাধা পায়। এবারের সমস্যাটা অন্য। কি সেই সমস্যা? ভারতবর্ষের থার্মাল পাওয়ার প্ল্যান্টগুলো মূলত কয়লা আমদানি করে অস্ট্রেলিয়া থেকে, ইন্দোনেশিয়া থেকে, সাউথ আফ্রিকা থেকে। অস্ট্রেলিয়াতে এখন 1 টন কয়লা যেটা আমরা ইম্পোর্ট করি তার দাম 2020 সালে যা ছিল জুলাই অগস্ট মাসে, এই বছর জুলাই অগস্ট মাসে সেই দাম 250 গুণ বেড়ে গেছে। ইন্দোনেশিয়ায় 1 টন কয়লা গত বছর জুলাই অগস্ট মাসে ছিল $60। 2021 সালের জুলাই অগস্ট মাসে তা পৌঁছেছে $200। অর্থাৎ কয়লা আমদানিতে বিপুল পরিমাণে খরচ হচ্ছে। আপনারা জানেন যে বিদ্যুৎ এখানে চাষিদের ফ্রি বিদ্যুৎ দেওয়া হয়। আমরা সাধারণ গরিব মানুষদের, মধ্যবিত্ত মানুষদের অনেক সময় সাবসিডিতে বিদ্যুৎ দেওয়া হয়। শুধু ইন্ডাস্ট্রির প্রয়োজনে বা অন্যান্য কমার্শিয়াল প্রয়োজনে যে বিদ্যুৎ ব্যবহার হয় তার জন্য গ্রাহককে বাজারের মূল্য দিতে হয়। আসলে বিদ্যুৎ একটা পলিটিক্যাল কমোডিটি। প্রত্যেকটা এই থার্মাল পাওয়ার সেন্টার তারা কিন্তু সরকারের সঙ্গে একটা পাওয়ার পারচেস এগ্রিমেন্ট করে। সেই এগ্রিমেন্টটা স্থির হয় যে কয়লা আমদানি করতে কত খরচ হচ্ছে, তার উপর বিদ্যুৎ উৎপাদনের খরচ এবং অন্যান্য আনুষঙ্গিক খরচকে যোগ করে ইউনিট পিছু একটা মূল্য নির্ধারণ করা হয়। কিন্তু এখন কয়লার আমদানির খরচ বহুগুণ বেড়ে যাওয়ায় নতুন করে আর পাওয়ার পারচেস এগ্রিমেন্ট সরকারের সঙ্গে করতে সক্ষম হচ্ছে না বিদ্যুৎ উৎপাদন ও বন্টন সংস্থাগুলো। অর্থাৎ তাহলে বিদ্যুৎ উৎপাদন ও বন্টনের যা খরচ বেড়ে যাবে সেটাকে মিট আপ করতে এবং লাভের মুখ দেখতে গেলে সরকারকে নতুন করে পাওয়ার পারচেস এগ্রিমেন্ট করতে হবে। সেটা সরকারের পক্ষেও সম্ভব নয়।
সেই জন্য অনেক থার্মাল পাওয়ার প্ল্যান্ট উৎপাদন হয় বন্ধ করে দিয়েছে, নয় উৎপাদন অনেকটা কমিয়ে দিয়েছে। আমাদের এই ক্রাইসিস শুধু আমাদের নিজস্ব নয়, বিশ্ব জুড়ে কয়লার কিন্তু একটা ক্রাইসিস চলছে। চীন বিশ্বের কয়লা উৎপাদনের প্রায় 50% চীন থেকে হয়, কিন্তু সেই চীনেও এখন কিন্তু লোডশেডিং হচ্ছে। চীনের প্রায় 20টা প্রভিন্স মাঝে মধ্যেই লোডশেডিং করাতে হচ্ছে, পাওয়ার কাট করাতে হচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ব্যাহত হচ্ছে। চীন কিন্তু ইন্দোনেশিয়া, আফ্রিকা, মোজাম্বিক, অস্ট্রেলিয়া, কলম্বিয়া যেখান থেকে পাচ্ছে সেখান থেকে কয়লা কিনে আনছে। অর্থাৎ কয়লার বাইরে থেকে যে কয়লা অন্যান্য দেশের আসার কথা তার সিংহভাগ চীন কিনে নিচ্ছে, ফলে অন্যান্য দেশ কয়লা পেতে গিয়ে সমস্যায় পড়ছে। ভারতবর্ষের ক্ষেত্রেও সেটা হচ্ছে, কারণ কয়লা তো রাতারাতি আর উৎপাদন বাড়ানো যায় না। কয়লা যেখান ধরুন আপনি ইন্দোনেশিয়া থেকে কয়লা আনবেন, সেটাকে সড়ক পথে নিয়ে আসতে হবে কোনো বন্দরে, সেখান থেকে জাহাজে করে আপনার কোনো পোর্টে আসবে, সেখান থেকে আপনি নির্দিষ্ট থার্মাল পাওয়ার প্ল্যান্টগুলোতে দেবেন। অর্থাৎ একটা ক্রাইসিস আমাদের হরাইজনে আছে। আরও একটা ইন্টারেস্টিং তথ্য মন্ত্রীমশাই জানিয়েছেন, কি সেটা, যে প্রায় 3 কোটি নতুন কনজিউমার যুক্ত হয়েছেন যারা বিদ্যুৎ ব্যবহার করছেন। তারা কেউ উচ্চবিত্ত নন, তারা মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষ। 3 কোটি, 2.28 মিলিয়ন, প্রায় 3 কোটি। অর্থাৎ চাহিদা বেড়েছে। প্রতি মাসে ধরুন 2020 এই সেপ্টেম্বর মাসে প্রতি মাসে 106 বিলিয়ন ইউনিট আমার পাওয়ার কনজামশন হতো, সেটা এই বছরে বেরিয়ে দাঁড়িয়েছে 124 বিলিয়ন ইউনিট। অর্থাৎ 18 বিলিয়ন ইউনিট ফি বছর বাড়ছে। ভারতবর্ষের মতো বড় দেশ, যেখানে পাওয়ার একটা পলিটিক্যাল কমোডিটি, এবং আপনি চাষিদের ফ্রি বিদ্যুৎ না দিলে, জলসেচের জন্য বিদ্যুৎ না দিলে আপনাকে কিন্তু ভোটে ধাক্কা খেতে হবে। কোনো সরকার, যে দলেরই সরকার হোক, এই রিস্ক তারা নেবে না। সুতরাং পাওয়ারের একটা বড় অংশ ভর্তুকিতে দেওয়া হয়। তাই সরকারের পক্ষেও এই থার্মাল পাওয়ার সেন্টার উৎপাদন কেন্দ্রগুলো থেকে বেশি দামে হয় আমার থেকে পাওয়ার কিনতে হবে, বিদ্যুৎ কিনতে হবে। অতএব সরকারের এই বিদ্যুৎ খাতে ব্যয় বরাদ্দ বাড়বে। ভারতবর্ষের 388 গিগাওয়াট ইনস্টলড ক্যাপাসিটি, তার মধ্যে প্রায় 70% হচ্ছে থার্মাল পাওয়ার। রিনিউয়েবল এনার্জি আছে, নিউক্লিয়ার এনার্জি আছে, কিন্তু সেগুলো খুব নেগলিজেবল। ম্যাক্সিমাম মানে লায়ন শেয়ার আমাদের যে বিদ্যুতের, সেটা হয় থার্মাল পাওয়ার থেকে। 388 গিগাওয়াট ইনস্টলড ক্যাপাসিটি ভারতবর্ষের। এই তথ্য দিয়েছেন মাননীয় মন্ত্রী আর.পি. সিং। তার মধ্যে তিনি বলছেন যে 50,000 থেকে 60,000 মেগাওয়াট যারা বিদ্যুৎ উৎপন্ন করে সেই সমস্ত সংস্থার কয়লার যোগান মাত্র 3 দিনের মতো রয়েছে। এটা উনি 1 অক্টোবরই সাক্ষাৎকারটা দিয়েছিলেন। এখনও পরিস্থিতি খুব একটা পরিবর্তন হয়েছে বলে মনে হয় না, কারণ মন্ত্রীমশাই নিজেই জানিয়েছেন যে আশু কোনো সমাধানের সম্ভাবনা নেই। 6 মাস থেকে 8 মাস লাগবে পরিস্থিতি ঠিক হতে। ইন্টারমিনিস্ট্রিয়াল গ্রুপ তৈরি করা হচ্ছে, রেল, সড়ক মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে, প্রাইম মিনিস্টারের দপ্তর পুরো বিষয়টার উপর নজর রেখেছে। তাহলে আমরা কি আবার লোডশেডিংয়ের যুগে ফিরে যাব? এইরকমভাবে যদি কয়লার ঘাটতি হয়, তাহলে অবশ্যই বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হবে। তখন কি করবে? তখন হয়তো দেশের সমস্ত রাজ্যগুলোতে ঘুরিয়ে ফিরিয়ে পাওয়ার কাট করা হবে। আমি দেখেছি, আমি যেখানে থাকি কলকাতায় 32 নম্বর ওয়ার্ডে, মাঝে মধ্যেই রাতের দিকে দেখি লোডশেডিং হয়ে যাচ্ছে। তবে সেটা খুব দীর্ঘস্থায়ী হয় না, ম্যাক্সিমাম 45 মিনিট থেকে 1 ঘন্টা। আমরা লোডশেডিং কি জিনিসটা ভুলেই গিয়েছিলাম।
আবার সেটা আমাদের স্মৃতিতে মাথাচাড়া দিচ্ছে। সলিউশন হচ্ছে মন্ত্রীমশাইয়ের মতে সমস্যা খুব একটা হবে না বলে তিনি আশ্বাস দিয়েছেন, কিন্তু তাও তিনি উদ্বেগকে গোপন রাখছেন না। তাহলে সমাধান হলো পাওয়ার কাট করা, দেশে ইউনিফর্ম ওয়েতে পাওয়ার কাট, কোথাও 3 ঘন্টা, কোথাও 4 ঘন্টা, এইরকমভাবে সব জায়গাতে একটা ইউনিফর্মিটি মেনটেন করে পাওয়ার কাট বা লোডশেডিং করা, যাতে বিদ্যুতের সাশ্রয় ঘটানো যায়। 2, এই সমস্যা থেকে মুক্তির উপায় হচ্ছে কয়লা উৎপাদন বাড়ানো। আমাদের কয়লার জন্য আমরা সোললি ডিপেন্ড করে আছি কোল ইন্ডিয়ার উপরে। এখন অবশ্য এই খনিগুলোকে বেসরকারীকরণের একটা উদ্যোগ নেওয়া হয়েছে। তো যেগুলো ডিফাঙ্কড হয়ে আছে বা যেগুলো ক্যাপটিভ মাইন, যেগুলো এখনও সেভাবে উৎপাদন শুরু হয়নি, মন্ত্রী জানিয়েছেন সেগুলোতে উৎপাদন বাড়ানোর উপর জোর দিচ্ছেন এবং কোল ইন্ডিয়ার সঙ্গেও এই নিয়ে কথা হয়েছে। আর বিশ্ববাজারে যে আমদানি করি আমরা কয়লা, সেই কয়লার দাম যদি একটু কমে তাহলে ভারতবর্ষ আমদানি করার উদ্যোগটা নেবে। তবে এই মুহূর্তে বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থার সঙ্গে নতুন করে পাওয়ার পারচেস এগ্রিমেন্ট করার সম্ভাবনা আছে কিনা সেই প্রশ্নের উত্তর কিন্তু মন্ত্রীমশাইয়ের কাছ থেকে পাওয়া যায়নি। অর্থাৎ একটা সংকট কিন্তু আছে। যেটা আপনাদের বলার যে এই সংকটে কিন্তু চীনও পড়েছে, ভারতবর্ষও পড়ছে এবং ইউরোপের দেশগুলো পড়ছে। জার্মানি, ব্রিটেন সমস্ত দেশেই এই ক্রাইসিসটা মাথাচাড়া দিয়েছে। সবাই এখন রিনিউয়েবল এনার্জির বিষয়টা নিয়ে খুব সরগরম হলেও বাজার থার্মাল পাওয়ারের উপর নির্ভরশীলতা কারোর কিন্তু সেভাবে কমেনি। থার্মাল পাওয়ারের উপর নির্ভরশীলতা আছে এবং সেটা এখনও থাকবে। ভারতবর্ষের 65 থেকে 70% যে বিদ্যুৎ উৎপন্ন হয় সেটা হচ্ছে থার্মাল পাওয়ার। The fastest growing digitally enabled university in a conveniently located and vibrant campus. Join Sister Nivedita University, Kolkata for higher education and research. অল্প খরচে হোটেল ও হসপিটাল ম্যানেজমেন্ট কোর্স করে ম্যানেজমেন্টের বিভিন্ন পদে চাকরির সুযোগ রয়েছে। ডিএসএন স্কুল অব ম্যানেজমেন্ট। আমাদের রাজ্যের মন্ত্রীমশাই বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস উৎসবের দিনগুলোতে বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন থাকবে বলে আশ্বস্ত করেছেন। তিনি মাঝে মধ্যেই যাবেন বিদ্যুৎ ভবনে, সব মনিটরিং করবেন। বিদ্যুৎ সচিবও মন্ত্রী সুরে সুর মিলিয়ে আশ্বাস দিয়েছেন, কিন্তু কেন্দ্রের বিদ্যুৎ মন্ত্রীর গলায় কিন্তু সেই আশ্বাস শোনা যায়নি। তিনি অবশ্য বলেছেন যে সংকট মোকাবিলায় সরকার সর্বতভাবে চেষ্টা করছে, কিন্তু সংকট যে গভীর এবং এই সংকটের যে কোনো আশু সমাধান নেই সেটাও কিন্তু কেন্দ্রের বিদ্যুৎ মন্ত্রী এই ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন। তাহলে আমরা কি আবার ফিরে যাব সেই লোডশেডিংয়ের যুগে? ব্রেন ক্রুড মানে অশোধিত তেল বিশ্ববাজারে এখন সর্বোচ্চ $80 ছাড়িয়ে গেছে। ন্যাচারাল গ্যাস তার দামও আকাশ ছোঁয়া। আর কয়লার দামও 2008 সালে যা ছিল এই রকমই ছিল, স্কাই রকেট। যে বছর লেম্যান ব্রাদার্স ক্রাইসিসে বিশ্ব অর্থনীতি একদম মুখ থুবড়ে পড়েছিল, 2021 মানে 13 বছর আগে আমদানি করতে আমাদের যে খরচ হতো কয়লা, তার থেকেও বেশি হয়ে গেছে এবার 2021 সালে কয়লা বাবদ আমদানির খরচ। অর্থাৎ সংকটটাকে হেলায় উড়িয়ে দেওয়ার নয়, সংকটটা গভীর। সরকার চেষ্টা করছে এই সংকট থেকে মুক্তির পথ খুঁজতে, কিন্তু আশু সমাধান সম্ভব নয় বলেই কেন্দ্রীয় সরকারের শীর্ষ কর্তারা জানিয়ে দিয়েছেন। উৎসবের মরশুম কি একেবারে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ আমরা সুনিশ্চিত করতে পারবো? বা উৎসবের মরশুম কেটে গেলেও পরীক্ষার সিজন আসছে ছাত্রছাত্রীদের, তারা নিরবচ্ছিন্ন বিদ্যুতের সরবরাহ পাবে তো? এই প্রশ্নই কিন্তু আমজনতার মনে আছে। লোডশেডিংয়ের জমানা আমরা আর কেউ ফিরে পেতে চাই না।
আমাদের মনে আছে, আপনাদেরও মনে, ছোটবেলায় মাঝে মধ্যেই, সেটা ধরুন 8-এর দশকের গোড়ার থেকে মাঝামাঝি সময় পর্যন্ত বা 9-এর দশকের গোড়া পর্যন্ত মাঝে মধ্যেই দুপুর সন্ধে সকাল লোডশেডিং হতো। আর লোডশেডিং শেষ হয়ে যখন আলো আসতো, পাড়া থেকে একটা হা বলে একটা অদ্ভুত আওয়াজ হতো। সেগুলো আমরা আর শুনতে চাই না। আমাদের অভ্যাস হয়ে গেছে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের। আমরা অনুরোধ করব কেন্দ্রীয় সরকারকে, তারা যেন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের বিষয়টি সুনিশ্চিত করেন যত শীঘ্র সম্ভব।